তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫ অভিযোগ আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শেখ হাসিনার ভাতিজা সাইদ রেজা শান্ত সহ কয়েকজনের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ, ক্ষতিগ্রস্ত রংপুরের অর্থনীতি। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালগুলোতে নেই করোনা পরীক্ষার কিট, ছড়াচ্ছে আতঙ্ক। বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি প্রায় ২৫০ রোগী, রয়েছে স্যালাইন সংকট। নারায়ণগঞ্জে ড্রেন উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় গলদ, রাস্তার হাঁটু পানিতে ভাসছে ১৩০০ কোটি টাকার প্রকল্প। স্বাগত দেশযোগের সঙ্গে আছি মার্জিয়া দিশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আসামিদের হাজিরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে আজ তাদের আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। আসামিরা কেউ অনুপস্থিত থাকলে আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত হিসেবে ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আদালতকে জানাবে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে শুনানির পরবর্তী তারিখে শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ। মামলায় ৮১ জনকে সাক্ষী করেছে প্রসিকিউশন। গণহত্যায় অভিযুক্ত ৩ আসামির মধ্যে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। পলাতক আছেন আসাদুজ্জামান খান কামালও। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সৈকত, আসামিদের ট্রাইব্যুনালে কখন নাগাদ হাজির করা হবে এবং পলাতক যারা আছেন সেই আসামিদের ব্যাপারে ট্রাইব্যুনাল কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আতিশা, আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট ২০২৪ সালের সরকার যে পতন হয় এবং শেখ হাসিনা কিন্তু পালিয়ে যে ভারতে যান এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এরপরে কিন্তু এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং এই পুনর্গঠিত হওয়ার পরেই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু প্রথম মামলাটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় এবং সেই মামলায় গত বছরের ১৭ই ডিসেম্বর অভিযোগ দাখিল করা হয়। ২টি মামলা হয়, সেখানে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ ৪৬ জনের নাম উল্লেখ করা হয় এবং সেই মামলার পরবর্তীতে তদন্ত শেষ করার সময় দেওয়া হয়। শুরুতে শেখ হাসিনা কিন্তু এই মামলায় একাই আসামি ছিলেন। গত এই বছরের ১৮ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান এবং ট্রাইব্যুনাল তাদেরকে এপ্রিলের মধ্যে শেষ করার সময় দেন। এপ্রিলের পর সেটা এই জুনের ২৪ তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হলো। গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদালতে, যেহেতু ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় প্রসিকিউশনের পক্ষ থেকে। এর আগে ১২ই মে কিন্তু তদন্ত সংস্থার থেকে প্রসিকিউশনে এই অভিযোগটি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা দেয় এবং সেখানে শেখ হাসিনা সহ তার সরকারের যে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনিও ভারতে পলাতক রয়েছেন, জনাব আসাদুজ্জামান খান কামাল, তাকে আসামি করা হয়। এর পাশাপাশি যিনি এই ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন পুলিশের যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তাকে ওই মামলায় মোট ৩ জনকে এই মামলায় আসামি করা হয় এবং এই মামলা আপনি বলছিলেন যে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। আপনি জানান যে ২০২৪ সালের যখন আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যখন আন্দোলন চলছিল, তখন এই আন্দোলনে যারা যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা ১৪ই জুলাই গণভবনে বসে শেখ হাসিনা তাদের রাজাকারের নাতিপুতি বা
রাজাকার বলে উল্লেখ করে, এবং সেই ঘটনাটাই কিন্তু এই 5টি অভিযোগের প্রথম অভিযোগ উল্লেখ করা হয়। এবং সেখানে শেখ হাসিনা যে এই বক্তব্যের মাধ্যমে উস্কানি দিয়েই কিন্তু তার সরকারের পুলিশ বাহিনী বা তার সরকারের ছাড়াও তার যে যুবলীগ, আওয়ামী লীগ সহ তার যে ক্যাডার বাহিনী সহ অন্যান্যদের এই ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দিয়েছিল, সেই অপরাধ থেকে কিন্তু প্রথমে দেওয়া হয়। এরপরে অন্যান্য যে অপরাধগুলো রয়েছে, যে তিনি বলেছিলেন ফোনালাপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র তাপস সহ দুজনের ফোনালাপে তিনি মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। এইসব বিষয়ের পাশাপাশি চাংখারপুলের ঘটনা, চাংখারপুলের 6 জন 5ই আগস্ট নিহত হয়েছিল, রংপুরে 16 জুলাই আবু সাইদ যে হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে সেই আবু সাইদের ঘটনাটি, এবং সবশেষে যে আশুলিয়ায় 6 জনকে মারার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, এরকম 5টি ঘটনা সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়। এবং ট্রাইব্যুনাল 1 জুন অভিযোগ আমলে নেওয়ার পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও চৌধুরী আবদুল্লাহ আল মামুন অন্য মামলায় গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এই যে 2 জন আসামি যারা পলাতক রয়েছে তাদের ব্যাপারে আজকে কি হবে, যেহেতু আজকে শুনানির দিন, এবং আজকে যে একজন আসামি গ্রেপ্তার আছেন তাকে হয়তো 10টার দিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে, এবং অন্য 2 আসামির ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে যে তারা পলাতক রয়েছে বা তারা কোথায় আছে। এবং এর প্রেক্ষিতে হয়তো অন্য মামলার মতো এই মামলাতেও পত্রিকাতে সার্কুলার দেওয়া হবে, বিজ্ঞপ্তি দেওয়া হবে, 2টি পত্রিকা, একটি বাংলা একটি ইংরেজি পত্রিকা, এবং সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে যাতে পলাতক আসামিরা হাজির হন। এবং ওই সময় যদি তারা হাজির না হন, তাদের পক্ষে রাষ্ট্রপক্ষের ডিফেন্স করার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে, এবং এই আইনজীবীর পরে এই অভিযোগ গঠনের যে কাগজপত্র সব কিছু তাকে দেওয়া হবে, এবং তাকে 21 দিন সময় দেওয়ার পরেই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এই অভিযোগ গঠনের শুনানির পর সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া, যেহেতু আপনি বলছিলেন যে 81 জন সাক্ষ্য গ্রহণের নেওয়া হয়েছে, সব মিলিয়ে একটা বিশদ কার্যক্রম, একটা বড় প্রক্রিয়া। যেহেতু এই মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম মামলার যে আসামি শেখ হাসিনা সহ অন্য 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তবে দেখা যাক, যেহেতু আজকে গতকালকে যখন শুনানি হয় 2:45 থেকে শুনানি শুরু হয়, আজকে হয়তো 12টা নাগাদ শুরু হতে পারে, এবং আজকের এই শুনানিতে প্রসিকিউশন থেকে কি উপস্থাপন করেন এবং আদালত কি নির্দেশ দেন। আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেবর পুত্র সাইদ রেজা শান্ত সহ কয়েকজন বড় ঋণ খেলাপির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে রংপুরের অর্থনীতিতে। শান্তর খেলাপি ঋণের পরিমাণ 38 কোটি টাকা, আর অগ্রণী ব্যাংক রংপুর অঞ্চলে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 600 কোটি। রংপুরের সাধারণ নাগরিকরা বলছেন, শান্ত সহ বড় খেলাপিদের ঋণ আদায়ের কোনো পদক্ষেপ নেই ব্যাংক কর্তৃপক্ষের। কেন এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। অগ্রণী ব্যাংক রংপুর প্রধান শাখা থেকে 39 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দেবরের ছেলে ইঞ্জিনিয়ার সাইদ রেজা শান্তর নামে। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি জুট মিলস লিমিটেড নামে এই ঋণ নেন তিনি। অভিযোগ রয়েছে 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। খাটনি হিসেবে আমাদের হাজিরা হয় না, আমরা যে 12 ঘন্টা ডিউটি করে সেভাবে আমাদের হাজিরা হয় না। আমরা যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমাদের সংসার চলে, আর একটু বেশি পাইলে তাহলে একটু আমাদের উন্নতি হইতো। আর আগে তো অন্তত 4-500 লোক কাজ করছিল, এই কিছুদিন হলো একটু লোকানো কমছে। অগ্রণী ব্যাংকের রংপুর অঞ্চলের সহকারী ব্যবস্থাপক জানান, এই বড় অঙ্কের খেলাপি ঋণের সাথে ব্যাংকের সাবেক কর্মকর্তাদের যোগসূত্র থাকার প্রমাণ মিলেছে। আমরা ব্যাংক থেকে যে ঋণটা দেওয়া হয়েছে সেটা ওনার ল্যান্ড, বিল্ডিং এবং মেশিনারিজ মর্গেজ রেখেই লোনটা দেওয়া হয়েছে। এটা ভ্যালুয়েশন কভার করবে কিনা এটা তদন্ত সাপেক্ষ বিষয়। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংকের বর্তমান আঞ্চলিক কর্মকর্তা। আর্থিক লেনদেন কে করছে আমি জানি না, আমি আসলে 1 মাস হলো ভাই, আমি তো 3রা জানুয়ারি জয়েন করছি, সরি 3রা ফেব্রুয়ারি জয়েন করছি। এ নিয়ে রংপুরের একজন অর্থনীতিবিদ জানান, খেলাপি ঋণের কারণে আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন সাধারণ গ্রহীতাদের উপর চাপ না দিয়ে বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। অনেক বেশি স্ট্রং একটি পরিচালনা পর্ষদ যদি হইতে পারে তাহলে হয়তো আইনগুলো যথাযথভাবে এক্সিকিউট করা এবং ঋণ খেলাপির যে একটা বড় ধরনের ধাক্কা আমাদের অর্থনীতিতে এসে পড়েছে, এটা থেকে আস্তে আস্তে উত্তরণ করা সম্ভব হবে। খেলাফি ঋণ নিয়ে কথা বলার জন্য সাইদ রেজা শান্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর। চট্টগ্রামে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। সবশেষ ২৪ ঘন্টায় ৯ জন সহ ২ সপ্তাহে মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। চলছে আইসোলেশন ও আইসিইউ চালুর কাজ। তবে এখনও কোভিড ডেডিকেটেড হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রয়েছে জনবল সংকট। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ২ সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১৮ জন। সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাই প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের একটি হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়, যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে। ডেডিকেটেড হাসপাতাল মানে হলো যদি রুগীর চাহিদা যদি বাড়ে, রুগী যদি সংখ্যা বাড়তে থাকে, আমরা চিটাগাং জেনারেল হাসপাতালে আর কোনো রুগী ভর্তি করাবো, একমাত্র কোভিড রুগীরাই থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার থেকে করোনা পরীক্ষা শুরু হলেও পুরোপুরি প্রস্তুত নয় জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে জনবল ও যন্ত্রপাতি সংকটে এখনও কাজ শুরু হয়নি। তবে সংকট কাটিয়ে উঠতে কাজ করছেন তারা। টোটাল 50 বেডের করা হয়েছে আপনার কোভিড ওয়ার্ড, এবং যে সমস্ত রোগীদের কোভিডের সাথে ডায়ালাইসিসের প্রয়োজন হয় তাদের জন্য আমরা আলাদা ডেডিকেটেড ডায়ালাইসিস মেশিন কিন্তু আলাদা করে রেখেছি। আইসিইউতে কিছু সংকট ছিল মেশিনারিজের, সেটা কিছু সংকট আমাদের সমাধান করা হয়ে গেছে। কিছু সংকট আজকালের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে, কারণ ঢাকা থেকে একটি শক্তিশালী টিম অলরেডি আইসিইউর পুরো সেট আপটাকে নিয়ে কাল থেকে আবার কাজ শুরু করবেন। এদিকে সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি প্রস্তুত রয়েছে বেসরকারি হাসপাতালগুলো। প্ল্যান থাকাতে এখন অক্সিজেনের আর ওই আগে যে ক্রাইসিস ওইটা থাকবে না, কারণ সিলিন্ডার এখন অনেকগুলো ক্লিনিকে কিন্তু যেগুলো বড় বড় হাসপাতাল এগুলোতে কিন্তু এখন এই সবগুলোতে এখন আপনার প্ল্যান চলে আসছে। আর সিভিল সার্জন জানান করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুত গতিতে কিট ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হওয়ার শঙ্কা রয়েছে। তাই জনগণকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর করোনা পরিস্থিতি জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, আপনি তো আছেন রাজশাহীতে, এখন পর্যন্ত সেখানে কতজন করোনা আক্রান্ত হয়েছেন এবং সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো কি কি প্রস্তুতি নিচ্ছে? তৃষা, সহকর্মী রাজীব বড়ুয়ার প্রতিবেদনটি আমরা শুনছিলাম চট্টগ্রাম থেকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে করোনা বৃদ্ধি পেয়েছে, তবে চিকিৎসকরা যেটি বলছেন যে আতঙ্কিত হবার এখন পর্যন্ত কোনো অবস্থা তৈরি হয়নি। রাজশাহীর অবস্থাও কিন্তু একই রকম। আপনাকে যে তথ্যটি আমি এখন জানাতে চাই সেটি হলো যে গত 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজের যে আরটিপিসিআর ল্যাব আছে সেখানে 164টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে 40টি নমুনায় কিন্তু করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ শতাংশের যদি হিসাব করি 15 দিনে রাজশাহীতে করোনা শনাক্তের হার 26%। এই সংখ্যাটি কিন্তু ডাক্তার চিকিৎসকরা বলছেন যে এটি কিন্তু উদ্বেগজনক। যদি সেই দৃষ্টিতে আসলে আক্রান্ত ব্যক্তিদের খুব বেশি যে শারীরিক জটিলতা এখন পর্যন্ত দেখা না গেলেও এটি কিন্তু যে কোনো সময় আসলে এই ভেরিয়েন্টটি মারাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত যে সমস্ত লক্ষণগুলো পাওয়া গেছে বা এই করোনা আক্রান্ত রোগীদের রোগ পরবর্তী যে সমস্ত শারীরিক সমস্যাগুলো দেখা গেছে সেটিতে মোটামুটি ভয় পাবার কোনো শঙ্কা নেই এমনটি বলা হচ্ছে। তবে বিশেষ করে বয়স্ক মানুষ বা বিভিন্ন রোগে যারা আক্রান্ত, যেমন যাদের হৃদরোগের সমস্যা আছে, ডায়াবেটিকের সমস্যা আছে বা হার্টে রিং পরানো আছে, এই ধরনের যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যত্নবান হতে বলছেন চিকিৎসকরা। বিশেষ করে যদি
একটি পরিবারে সকলেরই এই ধরনের করোনার লক্ষণগুলো জ্বর সর্দি কাশি দেখা যায়, ন্যূনতম যারা বয়স্ক আছেন তাদের যেন পরীক্ষাটি করিয়ে নেওয়া হয় এমন পরামর্শ দিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানাচ্ছে যে তারা বলছেন যে তারা আইসোলেশন ওয়ার্ড ইতোমধ্যে প্রস্তুত রেখেছেন 30 শয্যা বিশিষ্ট, এবং সর্বশেষ আমার কাছে যে তথ্য আমি গত রাতে পেয়েছি এখন পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে চিকিৎসকরা বারবার একটি বার্তাই দিচ্ছেন যে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, স্বাস্থ্যবিধিগুলো আবার মেনে চলতে হবে যতটুকু সম্ভব। এই যে জনমানুষের ভেতর থেকে এড়িয়ে চলা এই বিষয়গুলো কিন্তু মানতেই হবে। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, আপনাকে ধন্যবাদ, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে আসবো। দেশে বিভিন্ন স্থানে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এর মাঝে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকট দেখা দিয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষায় দক্ষ জনবল সংকটের কথাও বলেছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন নতুন কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে গত 4 তারিখ থেকে এ পর্যন্ত 140 জনের করোনা পরীক্ষায় 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 4 জন নারী ও 5 জন পুরুষ। সামনে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। স্বাস্থ্য কর্মকর্তারা জানান সরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার কিট সংকট রয়েছে। নতুন করে 36,000 কিটের চাহিদা পাঠানো হয়েছে। এরই মধ্যে নতুন কিট সরবরাহ শুরু হয়েছে। রোববার থেকে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষাও শুরু হয়েছে। সিচুয়েশন অবস্থা বুঝে আমাদের চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে আমাদের 15টি আইসোলেশন বেড, ওয়ার্ডে 5টি আইসিইউ বেড রেডি করা হয়েছে। হ্যাঁ, যে কোনো সময় রুগী আসলে, এবং এই মুহূর্তে 3 জন রুগী ভর্তি আছে। রাজশাহীতে করোনা পরীক্ষার কিট ও জনবল না থাকায় চাইলেও একসাথে বেশি মানুষের করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। রাজশাহী মেডিকেলের অধ্যক্ষ জানান করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর করোনা পরীক্ষার যে প্রকল্প ছিল সেটা এখন আর নেই। যে প্রজেক্ট যারা রান করাতেন আর কি এই যে কোভিডের, তারা এখন আর কেউ নাই। আমাদের ভাইরোলজি বিভাগের সাধারণত টেকনোলজিস্ট এবং শিক্ষকরাই এটা এখন রান করাচ্ছে আর কি। এই জন্য একটা সেশন আমরা রান দিতে পারছি বা প্রয়োজনও নাই। তো যে কারণে আমরা খুব বেশি চাপও নিতে পারবো না যদি সেভাবে আসে আর কি। তবে করোনার নমুনা পরীক্ষায় সিলেটে কিট সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালু হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন বাড়ানো হচ্ছে আইসোলেশন বেড ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। কোভিড টেস্ট করানোর জন্য আমাদের আগেও যেটা ছিল যে আমাদের 3টা সেন্টার RT-PCR এর জন্য রেডি করা ছিল। ওসমানী মেডিকেল কলেজ সেটা এখনও প্রস্তুত, শাহজালাল ভার্সিটির এটাও প্রস্তুত, আর একটা প্রাইভেট একটা ইয়ে ছিল, এরা RT-PCR করছে। একই সাথে আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করা হচ্ছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 2 জন রোগী ভর্তি হয়েছেন। হাসান আহমেদ, 71। দর্শক, এই পর্যায়ে আমরা সিলেটের করোনা পরিস্থিতি জেনে নেব। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনি তো আছেন সিলেটে, সেখানে কতজন আক্রান্ত হয়েছে করোনা এবং হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? কোনো ধরনের সংকট রয়েছে কিনা জানাবেন। তিশা, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তর ঘটনা বাড়লেও এখনও সিলেটে তেমন কোনো প্রকোপ দেখা যায়নি। এখন পর্যন্ত সিলেটে 2 জন করোনা আক্রান্ত হয়েছেন, একজন পুরুষ, একজন মহিলা। একজন পুরুষের বয়স হচ্ছে 80 বছর এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। একজনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে এবং আরেকজনের বাড়ি হচ্ছে সিলেট নগরীতে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্ত একজন পুরুষ, একজন মহিলা। এখন পর্যন্ত আক্রান্ত 2 জনই বর্তমানে সিলেট চিকিৎসাধীন আছে। 2 জন এখনো রয়েছেন, একজন আইসিইউতে রয়েছেন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য নাই এবং
কম বাড়ার আশঙ্কায় সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে পৃথক করোনা ইউনিট, বাড়ানো হচ্ছে আইসোলেশন বেড, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে জরুরি ভিত্তিতে। এবং আপনারা জানেন যে বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের জন্য চালু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা এবং তিনি বলেছেন যে আতঙ্কিত না হয়ে জ্বর সর্দি হলে পরীক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে সিলেটে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং তিনি যেটি বলেছেন যে সতর্ক অবস্থা থাকতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে এবং মাস্ক পরিধান করা, হাত ধুতে হবে এবং যেখানে বীর থাকবে এইগুলা থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এই ছিল সিলেট থেকে করোনার সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে করোনা রোগীর আক্রান্ত এবং হাসপাতালের প্রস্তুতিগুলো সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার। এবার ডেঙ্গুর খবর জেনে নেব। বরিশালে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। গত 6 মাসে বরিশাল বিভাগের 6 জেলায় 8 জন মারা গেছে। গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে 241 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য তথ্য অনুযায়ী এই পর্যন্ত বিভাগের বরগুনায় 1680 জন, পটুয়াখালীতে 237 জন এবং বরিশালে 174 আক্রান্ত হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন বরগুনা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা মারুফা ইয়াসমিন। গত সপ্তাহে তার ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরগুনা থেকে তাকে শেরেবাংলা মেডিকেলে পাঠান চিকিৎসকরা। এখন তিনি কিছুটা সুস্থ বোধ করলেও তার রক্তের প্লাটিলেট এখনো কমছে। এই মুহূর্তে ওই হাসপাতালে 87 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। প্লাটিলেট এখনো কমতে আছে, এখনো কমে, এখন পর্যন্ত বাড়া দেয় নাই। আজকে 7 দিন, কিন্তু এখনো কমতে আছে। বাড়িতে আসার পরের দিন অসুস্থ হয়ে পড়ছি। এর কিছুদিন পরে, 2 দিন পরে যে ডেঙ্গু টেস্ট করছি, এরপরে ডেঙ্গু। চিকিৎসায় সেরে উঠছেন বেশিরভাগ রোগী, কিন্তু রোগীর স্বজনরা জানান স্যালাইন থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ তাদের কিনতে হচ্ছে। বেশিরভাগ টেস্ট করাতে হচ্ছে বাইরে থেকে। স্যালাইনগুলি সবগুলি আমি বাইরে থেকে কিনে নিয়েছি। হাসপাতালে শুধু একটা নাপা আর একটা ইনজেকশন দিয়েছিল। টেস্ট তো এই জায়গায় করে আর বাহিরে। শেরেবাংলা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বলেন, ডেঙ্গু রোগীর জন্য 3 ধরনের স্যালাইন দরকার, কিন্তু সব ধরনের স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ হাসপাতালে নেই। এই 3 ধরনের স্যালাইন দেওয়া, এই জন্য একটা কোনো কারণে সংকট হলে আমরা দ্বিতীয় বিকল্প কিন্তু আমাদের সাথে সামনে থাকে। বরগুনা জেলায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি বলে সেখানে বাড়তি 8 জন চিকিৎসক এবং 10 জন নার্স পাঠানো হয়েছে। পাশাপাশি অন্যান্য উপকরণও সেখানে পাঠানো হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। লজিস্টিকের কথা যদি বলা হয়, আমরা স্যালাইন এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো যথাযথ সরবরাহ করছি। বছরের শুরু থেকে এই পর্যন্ত বিভাগের 6 জেলায় 2684 জন ডেঙ্গু আক্রান্ত হলে 8 জনের মৃত্যু হয়। এর মধ্যে বরগুনা জেলায় রয়েছে 5 জন। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গুর খবর জেনে নিব। সেখানে আছেন আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন কত পটুয়াখালীতে এবং হাসপাতালগুলোর কি অবস্থা? ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? তিশা, আপনি যেমনটা বলছিলেন, দক্ষিণবঙ্গের বিশেষ করে বরিশাল বিভাগের যে রেড জোন, বরগুনার পার্শ্ববর্তী জেলায় কিন্তু পটুয়াখালী জেলা, কিন্তু সেই আনুপাতিক হারে পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর শনাক্ত বা আক্রান্তের হারটা সহনীয় পর্যায়ে রয়েছে। আজকে সকাল পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 24 জন, এই মোট 33 জন বর্তমানে ভর্তি রয়েছে। আর এছাড়া এই পর্যন্ত যে চলতি ডেঙ্গু মৌসুম, এখানে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত মোট 383 জন ভর্তি হয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র মির্জাগঞ্জ উপজেলায়
366 জন। তো মির্জাগঞ্জ উপজেলাকে এই মুহূর্তে পটুয়াখালী জেলার রেড জোন হিসাবে বলা যায়। আরেকটা বিষয় রয়েছে যে ভৌগোলিকগত কারণে বরগুনার সাথে বরগুনার 2টি উপজেলা বরগুনা সদর এবং বেতাগীর সাথে মির্জাগঞ্জ উপজেলার একটা নৈকট্য রয়েছে। এছাড়া ট্রান্সপোর্টের একটা ব্যাপার রয়েছে, লোকজনের আসা যাওয়া এবং যানবাহন চলাচল। এ কারণেও এই উপজেলায় পটুয়াখালী জেলার সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রয়েছে। তো এ ব্যাপারে আমার পটুয়াখালীর যে সিভিল সার্জন তার সাথে কথা হয়েছে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তিনি আমাকে বলেছেন যে ডেঙ্গুর রোগীদের জন্য যে কিট সেটার সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এছাড়া স্যালাইন রয়েছে এবং আনুষঙ্গিক ঔষধ তাদের সরবরাহ রয়েছে। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত আলাদা ডেঙ্গুর ওয়ার্ড পৃথক ওয়ার্ড স্থাপন করা হয়নি, যেটা গতবারও ছিল, এর আগেও ছিল। আরেকটি বিষয় রয়েছে যে এই যে সরকারিভাবে যারা হাসপাতালে এসে ভর্তি হচ্ছে বা আক্রান্ত রেকর্ড হচ্ছে, এর বাইরেও কিন্তু অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাইরের ক্লিনিক থেকে তারা পরীক্ষা করিয়ে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছে। এইটা কিন্তু আপনার এই যে সরকারি রেকর্ড এখানে কিন্তু তাদের অন্তর্ভুক্তিটা আসছে না, এটাও একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে হাসপাতালের যে অবকাঠামো তাতে আসলে এখনো। ধন্যবাদ আপনাকে, আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী আহসানুল কবির রিপনের কাছ থেকে। বৃষ্টি নামলেই নারায়ণগঞ্জের ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইস্তায়ের, গাবতলী, শেহাচর, শিবু মার্কেট সহ 2 ইউনিয়নের প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এলাকাটি ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধের মধ্যে হওয়ার পরও সেনাবাহিনীর ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি, যে কারণে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না এসব এলাকার মানুষ। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায় ডিএনডি 1962 সালে 58 বর্গ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ধান চাষ করার জন্য চারদিকে বাঁধ দিয়ে ডিএনডি ইরিগেশন প্ল্যান্ট তৈরি করা হয়। পরে জলাবদ্ধতা দেখা দিলে ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্প 2016 সালে একনেকে পাশ হয়। 2017 সালে 8 ডিসেম্বর সেনাবাহিনীর সঙ্গে MOU সই করে পানি উন্নয়ন বোর্ড। সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ডিএনডিবাসী। এলাকার লোকজন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের শুরুতে ফিজিবিলিটি স্টাডি করার সময় সেনাবাহিনীকে সম্পৃক্ত করেনি। প্রকল্পের অভ্যন্তরের খাস খালগুলো সংরক্ষণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়নি, যে কারণে ডিএনডির মধ্যে 2টি ইউনিয়নের একটি অংশে জলাবদ্ধতা রয়ে গেছে। ডিএনডি বাঁধের প্রকল্পের মধ্যে আমাদের এটা চলে যায়, তাইলে হয়তো বা সেনাবাহিনীর আন্ডারে এটা পানিটা নিষ্কাশন করতে পারে, করা সম্ভব। এই গজব থেকে অবশ্যই মুক্তি চাই। আমার জীবন পার হয়ে গেল, অনেকে মারা হয়ে গেছে। 21 বছর 2004 সাল থেকে প্রথমে জলবদ্ধতা শুরু। মাদ্রাসায় যাইতেছে আমার মেয়েরে নিয়ে, সেই 3 বেলা যাওয়া লাগে, আসা লাগে, অনেক কষ্ট করে চলাফেরা করা লাগে। আমাদের বাড়ির ভিতরেও পানি, এগুলো রাস্তায় পানি না কমলে তো বাসার পানিও কমবো না। সেনাবাহিনী আন্ডারে এটা দেওয়া হোক, ডিএনডির যে পাম্পটা আছে ওই পাম্পটা দিয়া এই পানিগুলা দূর করেন, আমাদেরকে এই গজব থেকে মুক্ত করেন আপনারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাদ পড়া অংশে কাজ করতে দ্রুত প্রকল্প নেওয়া হবে। পাম্প স্টেশনগুলো ভিজিট করেছি, পাম্পের সক্রিয়তা যাচাই করেছি এবং যে আবর্জনার কারণে পানি আসতে দেরি হচ্ছে সে অংশটুকু যাতে দ্রুত পানি আসে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে মৌখিকভাবে পানি বাংলাদেশ সেনাবাহিনী 19 সিভিকে জানানো হয়েছে। ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর সাকিব জানান, এলাকাটি ডিএনডির অভ্যন্তরে অবস্থিত হলেও প্রকল্পের মধ্যে নেই। যে উদ্দেশ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তার সুফল যদি আমরা পেতে চাই, তাহলে এখানে খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা ডেভেলপ করা অত্যন্ত প্রয়োজন। আর জেলা প্রশাসক জাহিদুল মিয়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। যে এখন বর্ষার সময়, এখন পদক্ষেপ না নিলে আর 3 মাস পর পদক্ষেপ নিলে আসলে মানুষের যেটা কষ্ট, সাফারিং সেটা হতেই থাকবে। এটা আমরা দূর করতে চাই। এই প্রকল্প ব্যয় শুরুতে 582 কোটি টাকা হলেও পরবর্তীতে 2020 সালে তা 741 কোটি টাকা বাড়িয়ে 1200 কোটি টাকা করা হয়। ফারদিন নীরব, 71।
দর্শক, এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জলাবদ্ধতা দূর করতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছেন প্রশাসন? এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তিশা, আসলে এই ডিএনডি বাসীর যে দুর্ভোগ লাঘব কবে হবে আসলে এটা সময়টা বলা অনিশ্চিত, এবং যে ধরনের সরকার ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থাগুলো আসলে কোনোভাবেই সময় উপযুক্ত হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ বিগত দিনের সরকার যে প্রকল্পগুলো নিয়েছিল অদৃশ্য কারণে ডিএনডির যে 58 স্কয়ার কিলোমিটার এলাকা আছে তার একটা অংশকে বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপনি যদি আমার পিছনের একটু অবস্থা দেখেন চতুর্দিকে পানি, অথই পানি, এই পানির মধ্যে মানুষ মাছ ধরছে, সেখানে কিছু কিছু বাড়ি ভেসে আছে, অনেকটা দ্বীপের মতো মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা শুধু একটা অংশের, এই অংশটা হচ্ছে সদরের শেয়াচর এলাকার। এর বাইরে কিন্তু ফতুল্লা, লালখা, লামাপাড়া, লালপুর থেকে শুরু করে অনেক বড় একটা এরিয়া রয়ে গেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এই যে বন্দী হওয়ার কারণটা হচ্ছে শুধুমাত্র ফিজিবিলিটি স্টাডির সময় যদি উপযুক্ত ভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিত, তাহলে আজকে জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি পেত। যেখানে 1300 কোটি টাকা সরকার অলরেডি ব্যয় করেছে ডিএনডির পেছনে, কিন্তু ডিএনডির একটা বড় অংশকে কেন বাদ রেখেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে সচেতন মহল অনেক ভাবেই বিষয় প্রশ্ন তুলেছে। আজ আমি একটু কথা বলবো আসলে সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই এলাকার যে একজন ভুক্তভোগী আসলে মশিউর রহমান রনি, যিনি যুবদলের সাধারণ সম্পাদক। আসলে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আপনি কি মনে করেন এই সমস্যাটিকে সমাধানের উত্তরণের উপায়? জি, ধন্যবাদ। আপনারা জানেন আমরা দীর্ঘ সময়টি নিয়ে আমরা এই ডিএনডি বাদের যে সমস্যাটা, এটা দীর্ঘদিন ধরে সমস্যা। বিগত দিনে যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে আমাদের যে ফতুল্লা, শেয়ারচর, গাবতলী, মাছদার, এনায়তনগর এবং শিউমার্কেট, এইসব এলাকাগুলোতে ছোট্ট একটা 10 লক্ষ মানুষ বসবাস করে। এই 10 লক্ষ মানুষ দীর্ঘ 17 বছর ধরেই আপনার এই বিভিন্ন সমস্যার সম্মুখীনের পাশাপাশি এই যে পানির জলবদ্ধতার কারণে তারা এই যারা সংসদ সদস্য ছিলেন তারা বিভিন্ন সময় বলে থাকতেন যে এত কোটি টাকার প্রকল্প আসছে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আসছে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যেটা দেখা যায় বর্ষার সময় পানি ওঠে, তারা অভিনয় করে পানিতে নামে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় সেই কাজগুলো তারা করে না। তারা কি করে, যে মূল বিষয়টা হচ্ছে যে তারা প্রকল্প ঠিকই আনে, প্রকল্প তারা মূল কাজটি তারা করে না। যার ধরুন সরকারিভাবে যে প্রকল্পের যে কাজগুলো আসে, যে 1300 কোটি টাকার কাজ যদি সঠিকভাবে তারা কাজ করতো তাহলে এটা মাত্র 2 বছরে এই সংস্কার করা সম্ভব ছিল, কিন্তু সেটা অতীতে যারা সংসদ সদস্য ছিলেন বা যারা ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান যারা আছে তারা সেই কাজগুলো করে। কিন্তু এটা তো প্রকল্পের বাইরে ছিল, প্রকল্পের বাইরে ছিল, প্রকল্পের বাইরে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রকল্পের বাইরে রাখলে তারা বিভিন্ন সময় যেমন এই কাজটি ছিল 558 কোটি টাকার কাজ, সেটাকে করা হয়েছে 1300 কোটি টাকার কাজ। কেন করেছে? বারবার প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন সময় এই প্রকল্প বৃদ্ধি করার জন্য বিভিন্ন কর্মক্ষেত্রে তারা সেটা দেখাতো। বর্তমানে অতীতে যারা এই সংসদ সদস্য যারা ছিলেন, চেয়ারম্যান মেম্বার ছিলেন, তারা তাদের কাজই ছিল যে কিভাবে জনগণকে ভোগান্তি রেখে তারা অর্থ উপার্জন করতে পারে, সেই মূল চেষ্টা ছিল তাদের মূল কারণ। আমরা এখন বর্তমানে যে এলাকাটা আছে শেয়ারচর, যেভাবে আপনাদের এখানে পানিবন্দী অবস্থা, এইখানকার মানুষ সবসময় পানিবন্দী অবস্থা থাকে। তারা কখনই আমি এই 17 বছর আমি তাদেরকে দেখি নাই যে পানি ছাড়া তারা এখানে বসবাস করতে। আমি যখন এখানে আমরা এখানে যখন বসবাস করতে থাকি, একটু বৃষ্টি হলেই গলা পর্যন্ত পানি উঠে যায়। এটার মূল কারণ হচ্ছে যদি আজকে এই যে 10 লক্ষ মানুষের যে 15 বর্গফুট যে জায়গাটুকু বাদ দিয়ে, যেমন ফতুল্লা, শেয়ারচর, গাবতলী, মাছদার, শিউ মার্কেট, এই এলাকাটা যখন বাদ দিছে, প্রকল্প যখন করেছিল সেনাবাহিনীর যে প্রকল্পে তারা হাত দিয়েছিল, তখন যদি তারা এই জায়গাটুকু তারা নিয়ে যেত তাহলে তারা কি করতো, যে পানির যে সমস্যা দিয়েছে সেই সমস্যাগুলো থাকবে। কারণ এই পানিগুলো বের হয়ে আপনার মাছদার, এই শেয়ারচর, গাবতলী, মাছদার। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৃষ্টি নামলে নারায়ণগঞ্জের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন, সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। পঞ্চগড় সদর উপজেলায় ঘাগড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে রাজু ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, রবিবার ভোর 3টা থেকে 4টার সময় উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের ঝুড়িপাড়া এলাকায় ভারতীয় সীমান্তের মেইন পিলারের কাছে পায়ে গুলিবিদ্ধ হন রাজু ইসলাম। খবর পেয়ে রাজুকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে রংপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা ভারতে প্রবেশের চেষ্টা করায় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশিদের গরু চড়াতে নিষেধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকাল 11টার দিকে বিজিবিকে ডেকে নিষেধের কথা জানান বিএসএফ। আখাউড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল আমিন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সকাল 11টার দিকে তাদের সাথে যোগাযোগ করেন। পরে বিএসএফ এর 42 এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা তাদের সাথে কথা বলেন। তারা বলেন, সীমান্ত পিলারের ভেতরে তাদের জায়গায় যেন গরু না চড়ায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলা হয় কেউ যাতে আর ওই জায়গাতে গরু চড়াতে না যায়। এলাকার লোকজন জানান, আগেও তারা গরু চড়ানো সহ নানা কাজে এই জায়গাগুলোতে ব্যবহার করতেন, তখন কেউ তাদের বাধা দিত না। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা 11টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইব্রাহিম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আলামিনের ছেলে মাহবুর রহমান 3 জন মিলে বাড়ির পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে মাহবুর রহমানকে জীবিত উদ্ধার করে। আধা ঘন্টা পরে উদ্ধার হয় তাবাসসুম। তৎক্ষণাৎ তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ঘণ্টাখানেক পরে উদ্ধার হয় ইব্রাহিম আলীর মরদেহ। রূপগঞ্জের বালু নদীতে গোসল করতে নেমে সৃজন সাহা নামের এক যুবক নিখোঁজ হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, রবিবার বিকেলে রূপগঞ্জের ইসাপুরা বালু নদীর পাকাখাত এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে পরিবারের সাথে রূপগঞ্জের ইসাপুরা এলাকায় নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন সৃজন সাহা। বিকেল 5:30টার দিকে সৃজন সাহা বালু নদীতে গোসল করতে যায়। নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন। এরপর থেকে নিখোঁজ সে। এদিকে নদীতে প্রবল স্রোত থাকায় ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানান পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত। সকালে ঢাকা থেকে ডুবুরির দল আসলে উদ্ধার অভিযান শুরু হবে। সাতক্ষীরার সাবেক সংরক্ষিত আসনের এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত সারওয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ এই অভিযান চালায়। আর যৌথ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ নেতৃত্ব দেন। তিনি বলেন, সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে 9mm অস্ত্র আছে এবং খবরে অভিযান চালানো হয়। এ সময় রুমন তার দোতলার ঘরে অবস্থান করছিলেন। দরজা ভাঙার শব্দে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদ সহ মদের বোতল, ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইয়ারগান ও বিদেশি তলোয়ার জব্দ করা হয়। রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তীব্রত সরকার জানান, রবিবার সকালে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নওরা বনগ্রামে এই ঘটনা ঘটে। সকাল 11টার দিকে স্কুল থেকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল 2 শিক্ষার্থী। পথে নওরা বনগ্রাম এলাকায় পৌঁছালে শিহাব ও হাসমত তাদের পথ রোধ করে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা হলো কসবা মাজাইল ইউনিয়নের কুঠিমালিয়া গ্রামের শিহাব ও একই এলাকার হাসমত আলী বলেন, এ বিষয়ে বিকেলে ওই 2 শিক্ষার্থীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। 2 আসামিদের মধ্যে এরই মধ্যে শিহাব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাঠিচার্জে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের চোখ নষ্ট হওয়ার মামলায় খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ মোহাম্মদ শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নেওয়ার আগে ক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন। এ সময় তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম শহীদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন।
উচ্চ আদালতের নির্দেশে রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করলে তার আইনজীবীরা জামিনের আবেদন করে। পরে বাদী পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়া স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিকশা চালক বাবা শাকিলকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান পুলিশের এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শিববাটি এলাকায় শাকিলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাকিল হত্যার ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলামকে প্রধান আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এতে 17 জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা 8 থেকে 10 জনকে আসামি করা হয়। ঘটনার দিনই পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা জিতু ইসলাম এবং তার সহযোগী শফিকুল হাসান বিপ্লব ও মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে। নোয়াখালীর হাতিয়ায় কাজীর বাজার ঘাটে চাঁদা না দিলে জেলেদের মাছ বেচা কেনা ও ঘাট বন্ধ করার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শত শত মৎস্যজীবী জেলে ও ব্যবসায়ীরা। রবিবার উপজেলার কাজীর বাজার ঘাটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘাট কাজীর বাজারে শত শত জেলে ও মাছ ব্যবসায়ীরা গত কয়েক বছর ধরে নিরাপদে মাছ ব্যবসা করে আসছে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একদল দুর্বৃত্ত জেলে ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। আর চাঁদা না দিলে নদীতে মাছ ধরা বন্ধ ও ঘাট বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এছাড়া প্রশাসনকে ভুল বুঝিয়ে ঘাটের সামনে জেলেদের সরঞ্জাম ও নৌকা ভেড়ানোর জায়গায় সংস্কার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এসবের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, রবিবার সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্র দলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে 3 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিগত সরকারের 15 বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রবিবার লালমনিরহাট কাকিনা উত্তর বাংলা কলেজ মাঠে মডেল কলেজ উৎসব অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আসাদুল হাবিব বলেন, বিগত সরকার কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পরও সরকারি প্রশাসনের টেবিলের নিচে টাকা নেওয়া বন্ধ হয়নি। নতুন বাংলাদেশ করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মত দেন তিনি। পরে তিস্তা বাঁচাও আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। রবিবার নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভার আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী শাসন আমলে যোগ্যতা থাকতেও অনেকেই চাকরি পায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেট ভরে খেতে পারেনি। আগামী দিনে বিএনপি দেশের সঠিক ব্যবস্থা এনে সুন্দর বাংলাদেশ করবে, আর নতুন বাংলাদেশ করতে তারেক রহমান বদ্ধপরিকর। যেভাবে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করেছে, আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পঙ্গু করেছে, আমরা এই প্রত্যেকের বিচার করতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যে বাংলাদেশ করব, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। আগামীতে একটি স্থিতিশীল রাষ্ট্র উন্নয়নের স্বার্থে সকল দল মিলে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরির কথা ভাবা হচ্ছে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। রবিবার সন্ধ্যায় 200 মোটরসাইকেল নিয়ে রণগুলাবদি, আরজবাগী, বাঁশবাড়িয়া, গোসানি, বহরমপুর, বড় গোপালদি সহ
10 মিনার প্রধান প্রধান সড়ক ঘুরে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, আগামীতে একটি স্থিতিশীল রাষ্ট্র উন্নয়নের স্বার্থে সকল দল মিলে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসী কোনো রাজনৈতিক দলে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে বলেন। পাশাপাশি ভালো মানুষকে সমর্থন করতে বলেন। সুন্দরবনের করঞ্জল পর্যটন কেন্দ্র উন্মুক্তের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। রবিবার পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুন্দরবন নির্ভরশীল পর্যটন শিল্পের সাথে জড়িত মোংলার 5টি সংগঠনের প্রায় 1,500 মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, 3 মাস বন্ধের সিদ্ধান্তের কারণে করঞ্জল পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা শত শত পর্যটক, ব্যবসায়ী, কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। তাই দ্রুত এটি খুলে দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। সুন্দরবনের নদী খালে মাছ ও বন্য প্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাস সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, টাঙ্গুয়ার হাওরের বর্তমান অবস্থা জানাবেন। হাউস বোটগুলোর সব মালিকই কি নীতিমালা মানছেন কিনা এবং পরিবেশ কর্মীরা হাওরের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট নামে খ্যাত টাঙ্গুয়ার হাওর এখন পর্যটকদের একটি জনপ্রিয় স্থান। এই অঞ্চলে আউটবোর্ডের মাধ্যমে যে পর্যটন ব্যবস্থা চলছে বা যে অবকাশ যাপন করেন এখানকার পর্যটকরা, এটি দিন দিন সমাদৃত হয়ে উঠছে, যেটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য হাউসবোট একেবারে সারি সারি ভাবে আছে। এই হাউসবোট গুলো টাঙ্গুয়ার হাওরে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে। তো যেটি আসলে শঙ্কা এবং আশঙ্কার বিষয় হচ্ছে, দিন দিন এই যে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিপন্ন হয়ে আসছে, কেননা এখানকার জলজ উদ্ভিদ বিনষ্ট হয়ে গেছে এবং প্রায় শতাধিক যে মাছ রয়েছে, দেশীয় মাছ, সেটি বিলুপ্তের পথে। এছাড়াও যদি বলি বজ্র ব্যবস্থা যেটি আছে, প্লাস্টিক দূষণ এবং এখানকার যে শব্দ দূষণ, এটি মাত্রাতিরিক্ত হয়ে গেছে, কেননা প্রায় 500-র অধিক হাউসবোট টাঙ্গুয়ার হাওরে এটি কারণ ক্ষমতার চেয়েও বাইরে বলছেন পরিবেশ কর্মীরা। আসলে যদি আপনাকে জানানোর চেষ্টা করি, জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জের ট্যুরিজম বিশেষ করে হাউসবোট কেন্দ্রিক একটি ব্যবস্থাপনার কথা বলা হয়েছে এবং প্রায় গত 2 বছর আগে জেলা প্রশাসন কর্তৃক 15টি নীতিমালার আলোকে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসক ডক্টর ইলিয়াস মিয়া তিনি নিজেই স্বীকার করেছেন যে সুনামগঞ্জে মাত্র 2-1টি হাউসবোট নীতিমালা মানছে, বাকিগুলো আসলে এটি মানছে না। আমি যদি বলি আপনাকে, প্রচুর পরিমাণ আসলে শব্দ দূষণ, পাশাপাশি ইঞ্জিন চালিত নৌকা চলাচলের কারণে, এছাড়াও যদি বলি প্লাস্টিক দূষণ সহ পরিবেশ বিপন্ন হচ্ছে, এমন অনেক কাজই আসলে টাঙ্গুয়ার হাওরে হচ্ছে। এ কারণে পরিবেশ বাদীরা তারা বলছেন যে যদি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আসলে এই যে নির্দেশনা আছে সেটি প্রতিপালন না হয়, তাহলে দিন দিন আসলে সংকটাপন্ন হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য অটুট রাখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে সাথে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করবে বলে জানিয়েছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রবিবার বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে গিয়ে একথা বলেন সিটি মেয়র বলেন, সৈকতের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং পর্যটকরা যাতে হয়রানি মুক্ত ও বাধাহীনভাবে সাগরের দৃশ্য ঘুরে দেখতে পারেন, সেজন্য আগামীতে এই 2 সংস্থার সাথে সমন্বয় করে পরিকল্পনা হাতে নেওয়া হবে। পরে মেয়র সৈকতের আশপাশের ঘুরে দেখেন। অবৈধভাবে দোকানপাট বসিয়ে সৈকতের সৌন্দর্য যারা নষ্ট করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মেয়র। এখানে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তাদেরকে জোর করে সেটা খাওয়া ধরিয়ে দিয়ে একটা বিশাল বিল ধরিয়ে দিত, সেটা তাদের জন্য একটা বিশাল ধরনের তাদের এখানে যে আসার পথে অন্তরায় হতো। এবং সো দ্যাট সবগুলো মিলে আমরা চিন্তা করছি যে এখানে কোনো ধরনের ছাতা কেউ বসাতে পারবে না, কেউ কোনো ধরনের
এখানে ব্যবসায়িক চেয়ার টেয়ার দিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা ব্যবসা করতে পারবে না। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।